নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। শিল্প উদ্যোক্তাদের পরিষেবা প্রদানের লক্ষ্যে জলপাইগুড়িতে শুরু হলো এমএসএমই ক্যাম্প। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। বকেয়া বেতনের দাবিতে সোচ্চার হলেন মালবাজার পুরসভার অস্থায়ী কর্মীরা। 3 মাস ধরে বেতন অধরা পুরসভার অস্থায়ী কর্মচারীদের। শিল্প উদ্যোক্তাদের পরিষেবা প্রদানের লক্ষ্যে জলপাইগুড়িতে শুরু হলো এমএসএমই ক্যাম্প। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিন জেলা প্রশাসন ও পুরসভার আয়োজনে জলপাইগুড়ি দিনবাজারের নতুন মার্কেট কমপ্লেক্সে এই কর্মসূচি গ্রহণ করা হয়। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেকার যুবকেরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে এই ধরনের শিবির থেকে তারা উপকৃত হবেন। পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ শিল্প উদ্যোগীদের যাবতীয় সহায়তা এই ক্যাম্প থেকে তারা পাবেন বলে তিনি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমএসএমই ক্যাম্প গত বছরের ন্যায় এবারও ডিসেম্বর মাসকে বেছে নেওয়া হয়েছে। এই শিবির অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্য জুড়ে, প্রতিটি জেলায় যেমন হচ্ছে, প্রতিটি ব্লকে যেমন হচ্ছে এবং গ্রামাঞ্চলেও হচ্ছে। সেই সাথে জলপাইগুড়ি পুরসভা আজকে দিনবাজার আমাদের যে মার্কেট কমপ্লেক্সটি রয়েছে তার গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই এমএসএমই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পকে আরও বিশ্বের দরবারে উপনীত করা, অর্থাৎ যারা শিল্পোদ্যোগীরা রয়েছেন তাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোগপতিদের, শিল্প উদ্যোক্তাদের সুবিধে পাইয়ে দেওয়া, বিভিন্ন উৎসাহিত করবার লক্ষ্যে এই শিবির। তারা এই ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ক্ষেত্রে যে শিবির অনুষ্ঠিত হয়, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা যেমন থাকে, ঠিক তেমনি এখানে ব্যাংকের সুবিধা যেমন তারা পাবে। তারা যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্যান রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধে, বিভিন্ন শিবিরে আমাদের এই শিবির থেকে তারা উপকৃত হবে। এটাই বলবার যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে স্বনির্ভর হবার লক্ষ্যেই এই শিবির থেকে তারা বিভিন্ন যে প্রকল্পের, বিভিন্ন সরকারি প্রকল্পগুলি যে রয়েছে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে, শিল্পের আরও উন্নয়নের ক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এমএসএমই ক্যাম্প 90 লক্ষ হয়েছে। তার মধ্যে 1 কোটিরও মানুষ বেশি উপকৃত হয়েছে, কর্মসংস্থান হয়েছে 1 কোটিরও উপরে। এবং বিশেষ করে এই শিবির থেকে উনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে দেখা গেছে যে এই 90টি যে আমাদের এমএসএমই ক্যাম্প, সেখানে সারা দেশের মধ্যে বাংলায় এগিয়ে মেয়েদের উদ্যোক্তা, মানে মেয়েদের উদ্যোগকে মানে অন্তর্ভুক্তি দেখা গেছে সেরা, আমাদের রাজ্যে সেরা স্থান দখল করেছে। শ্রী সারদা সংঘের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 27, 28, 29 ও 30 ডিসেম্বর একটি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জলপাইগুড়ির বাবুপাড়ায় একটি ভবনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। আজ এই বিষয়ে সংঘের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় জলপাইগুড়ি প্রেস ক্লাবে। সারদা সংঘের জলপাইগুড়ি শাখার কোষাধ্যক্ষ মধুমিতা সরকার বলেন, সর্বভারতীয় শ্রী সারদা সংঘের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়িতে। প্রতিবারই বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হয়ে থাকে, এবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বছর সারদা সংঘের জলপাইগুড়ি শাখার 50 বছর পূর্তি। সম্মেলনে বেলুর মঠ, রায়ভিলা, দার্জিলিং প্রভৃতি জায়গা থেকে বিভিন্ন মহারাজেরা আসবেন। থাকবেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত অতিথিদের সারা দিনব্যাপী নানা কার্যকলাপ থাকবে। সর্বপ্রথম 12 জন মিলে এই যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 80 জনে। অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলতে সমস্ত রকম প্রয়াস করা হবে বলে তিনি জানান। আমার নাম মধুমিতা সরকার, আমি শ্রী সারদা সংঘের কোষাধ্যক্ষ। আজকে আমরা এসেছি, আমাদের সর্বভারতীয় শ্রী সারদা সংঘের একটা সম্মেলন হবে
এবং সেটা হচ্ছে এই কারণেই আমাদের প্রতিবার বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এবার জলপাইগুড়িতে হচ্ছে, কারণ আমাদের এই শ্রী সারদা সংঘ জলপাইগুড়ি ব্রাঞ্চের 50 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমরা এই কনফারেন্সটা নিয়েছি। এখানে বিভিন্ন মহারাজ আসবেন, বেলুর মঠ থেকে আসবেন, রায়ভিলা দার্জিলিং থেকে আসবেন, এবং আমাদের যে এখানকার যে রামকৃষ্ণ মিশন লোকাল সেই উনি যে শিবপ্রেমানন্দজি মহারাজ উনিও থাকবেন, এবং এছাড়া অনেক ধর্মীয় আলোচনা হবে, প্লাস কিছু অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর সারাদিন ধরে যারা ডেলিগেটস আসবে তাদের বিভিন্ন রকম কার্যকলাপ থাকবে, মানে ওয়ার্ক থাকবে আর কি, যেরকম সংস্থাগুলোতে মানে সম্মেলনে হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ডিসেম্বরের 27, এই ডিসেম্বরের 27, 28, 29, 30 3 দিন আমাদের প্রোগ্রাম। 50 বছর পূর্তি উপলক্ষে, হ্যাঁ 50 বছর পূর্তিটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের। যে আমরা যে মানে চারা বপন করে গেছিলেন ইজ্জানন্দজি মহারাজ, সেটা আজকে বিরাট একটা বৃক্ষে পরিণত হয়েছে, এবং আমরা এখন প্রায় 80-র কাছাকাছি আমাদের মেম্বার্স। আগে 12 জন দিয়ে শুরু হয়েছিল, এবং তারা সবাই নিষ্ঠার সঙ্গে আমরা এটা পালন করি। প্রত্যেক শনিবার মানে মাসে 2 বার করে আমাদের এই ঠাকুর মা স্বামীজির কথামৃত পাঠ হয়, অনুধ্যান হয়, গান হয়, এবং কিছু অন্য বৈদিক আলোচনা হয়। এবার বড় করে অনুষ্ঠানটা হচ্ছে, এবার বড় করে অনুষ্ঠানটা হচ্ছে, যেহেতু 50 বছর আমাদের পূর্ণ হলো। কোথায় হচ্ছে এটা হচ্ছে বাবুপাড়া জলপাইগুড়ির একটি ভবনে আমাদের এই অনুষ্ঠানটি হবে, এবং সেখানেই ডেলিগেটসরা থাকবেন 3 দিন। তাদের থাকা খাওয়া সমস্ত দায়িত্ব জলপাইগুড়ি সারদা সংঘের। জলপাইগুড়ির রায়কত পাড়ার ভট্টাচার্য পরিবারে ধুমধামের সঙ্গে এবছর অনুষ্ঠিত হলো কাত্যায়নী পুজো। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী কাত্যায়নী দুর্গার ষষ্ঠ রূপ, যাকে নবদুর্গা হিসেবেও পুজো করা হয়। দেবী কাত্যায়নী শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে পরিচিত, আর তার আরাধনা অতুলনীয় শুভকারক শক্তি প্রদান করে। এই পুজোর ইতিহাস বহু প্রাচীন। কাত্যায়নী মুনি প্রথম এই পুজোর প্রবর্তন করেছিলেন, এবং সেই কারণেই পুজোটির নামকরণ হয়েছিল কাত্যায়নী পুজো। জলপাইগুড়ির রায়কত পাড়ার ভট্টাচার্য পরিবারে এই পুজো শুরু হয় 1947 সালে। তবে এই পুজো আগে বাংলাদেশে অনুষ্ঠিত হতো, কিন্তু পরবর্তীতে 6 ভাই মিলে জলপাইগুড়িতে এই পুজো অনুষ্ঠিত করতে থাকেন। আজ নবমী পুজোর দিন রায়কত পাড়ার ভট্টাচার্য বাড়িতে অনুষ্ঠিত হলো অত্যন্ত সাড়ম্বরে ও নিয়ম নিষ্ঠার সঙ্গে কাত্যায়নী পুজো। সকাল থেকেই ভক্তদের ভিড় জমে ওঠে। পুজোর সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন হয়। পুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে দেবী কাত্যায়নীর মহিমা ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ভট্টাচার্য পরিবার তাদের এই পবিত্র ঐতিহ্য রক্ষা করে এই পুজো পালন করতে থাকে, যা জলপাইগুড়ির সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই শীতকালেও দুর্গাপুজোর আমেজে উৎসবের পরিবেশ জল শহরে। ছোট থেকেই দেখছি এই পুজোর সাথে মানে আমাদের সাংঘাতিক একটা আত্মিক সম্পর্ক, একটা খুব ভালো লাগে। আমি শিলিগুড়িতে থাকি, প্রতিবার আসতে পারি না। আমার বাড়ির লোকরা, মা বোনরা সবাই আসে। খুবই, হ্যাঁ, এই পরিবারের সাথেও আমাদের খুবই মানে ভালো একটা সম্পর্ক। সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই হলো চুরি। তদন্তে নেমে দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল পুলিশ। স্বামী স্ত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার। মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা। আজ সকালে স্বামী স্ত্রী কাজে বের হন। 12টা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু তছনছ। মাথায় হাত পড়ে দম্পতির। এরপর মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তারা। বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিভিক পুলিশ দম্পতি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়। খোয়া যায় সোনা এবং রূপোর অলংকার সহ আরো অনেক কিছুই। মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করে। অবশেষে মিলে গেল সাফল্য। সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে নজির গড়ল মাটিগাড়া থানার পুলিশ। দীপক দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে ওই সিভিক ভলেন্টিয়ার দম্পতির হাতে তুলে দিল মাটিগাড়া থানা। ধৃত পাতিরাম জোত এলাকার বাসিন্দা। জানা গিয়েছে ধৃত চুরি করা সমস্ত সামগ্রী তার বাড়িতে একটি টেডি বিয়ারের মধ্যে লুকিয়ে রেখেছিল। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করবে মাটিগাড়া থানার পুলিশ। जो डिपार्टमेंट में जितने लोग इस डिपार्टमेंट में काम करते हैं उन लोगों के लिए थैंक्सफुली उन्होंने इतना
फास्ट काम किया और सर इतना अच्छे काम की रिकवरी किए हैं, उनके लिए सभी को धन्यवाद। आपका नाम क्या है? बापी कुमार सर। आप किस में काम करते हैं? सिविक वॉलंटियर में हम काम करते हैं। जंक्शन ट्रैफिक गार्ड में हम हैं। जंक्शन ट्रैफिक गार्ड में। आज कितना बजे आपको यह जानकारी मिला? मोटा मोटी 1:30 बजे के आसपास में जानकारी मिली। मैं जब ट्रैफिक से ड्यूटी करके जब घर खाना खाने गया तब लंच टाइम में, तो मैंने देखा कि घर का ताला टूटा हुआ है और घर का सामान सब बिखरा हुआ है, और जो मेरा गोदरेज है उनका भी ताला सब टूटा हुआ है, और उसमें मेरे जो वाइफ के और मेरे जो गहने थे 2-2.5 लाख की, वो नहीं है। लॉकर में से गहना नहीं था? नहीं, गहना नहीं था, और सामान सब बिखरे पड़े थे। उसके बाद आप थाना में आके मैंने तुरंत थाने में आके इसके लिए मैं बड़े बाबू जो हैं पीसी, जो हमारे बड़े पीसी पार्टी के, उनको मैंने आके मैं रिपोर्ट किया, सर ऐसा बात है, चोरी हो गया है, और उनको मैंने घर में जो कैमरे लगे हैं उनको मैं फुटेज भी दिखाया कि सर ये आदमी ने चोरी। अच्छा, कैमरा में दिख रहा था? हाँ, कैमरा में आरोपी कैच हो गया था कि वो घर में घुसा, वो कैच हो गया था। क्या क्या सामान था आपका? वो अंगूठी थी, वाइफ के कुछ अंगूठी, चैन, ये सब थे, वही 2-2.5 लाख के आसपास के थे, वाइफ के, बच्चे के, माँ की, सभी के। एफआईआर कितने बजे किए थे? एफआईआर 2 बजे के आसपास किए थे। अच्छा, कब खबर मिला कि सारा खबर ये मोटा मोटी 5-6 बजे के आसपास मिला। पुलिस खबर दिया कि आपका सामान? नहीं, बड़े बाबू ने हमको फोन किया कि सामान रिकवरी हो गया है, आप थाना में आइए। तो मैंने आके देखा कि नहीं, मेरा सामान सब रिकवरी हो चुका है। मैंने देखा सब सामान है। বজার সিকিউরিটি ফোর্সের হীরক জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে অস্ত্র প্রদর্শনী সহ বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে। বজার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেডকোয়ার্টারে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার রাজীব গৌতমের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জলপাইগুড়ি সেক্টরের অধীনে থাকা বিএসএফ এর সমস্ত ব্যাটালিয়নের জওয়ানরা। সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন থাকা বিভিন্ন রকম অস্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত কুকুরের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে বিএসএফ সম্পর্কে সচেতন করার জন্য বিএসএফ এর পক্ষ থেকে একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিএসএফ সৈন্যরা দেশের সবচেয়ে দুর্গম এলাকায় কিভাবে সীমান্ত রক্ষা করছে তথ্যচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়। অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে বিএসএফ কর্মকর্তারা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিএসএফ এর নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এমন সুন্দর একটি প্রদর্শনী দেখতে পেয়ে রীতিমতো অভিভূত জলপাইগুড়ি শহরের মানুষ। বিএসএফ এর বীরত্বের প্রশংসা করেন সবাই। চা বাগানের মধ্যে আটকে রইল হাতির দল। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানের পাতিবাড়ি ডিভিশনের 13 নম্বর সেকশনে 3টি হাতি দেখা যায় সোমবার সকালে। এরপর কুইক রেসপন্স টিমের সদস্যরা হাতির কাছাকাছি গেলে দুটি শাবক ও মা হাতি তার ঘেরা জঙ্গলের দিকে যেতে থাকে। হোপ ডিভিশনের লাঙ্গঝোড়া এলাকায় ঝোপ জঙ্গল রয়েছে। হাতি 3টি সেখানে পৌঁছতেই দেখা যায় ওই ঝোপের মধ্যে আরো 17-18টি হাতি রয়েছে। 3টি হাতি ওই দলে যুক্ত হয়ে যায়। ওই এলাকার কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ণ খেস ফিরোজ খান বলেন, বর্তমানে হাতিগুলি ঝোপের মধ্যে রয়েছে। শাবক সহ 20 থেকে 21টি হাতি রয়েছে এখানে। আমরা এবং মালবাজারের বনকর্মীরা হাতির দিকে নজর রেখে চলেছি যাতে দলটিকে কেউ বিরক্ত না করে। গতকাল রাতে খাবারের সন্ধানে তার ঘেরা জঙ্গল থেকে এই হাতির দলটি বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানে এসেছিল। সারা রাত বিভিন্ন এলাকায় ঘুরে যখন জঙ্গলে ফিরবে তখনই ভোরের আলো ফুটে যাওয়ায় আর জঙ্গলে ফিরতে পারেনি। বর্তমানে চা বাগানের ঝোপের মধ্যেই রয়েছে হাতির দলটি। आज हमारा बाकराकोट ग्राम पंचायत अंतर्गत लिसलीवर चा बागान पतिबड़ी 13 नंबर सेक्शन से 3 हाथी निकल के तार घेरा फॉरेस्ट का तरफ मतलब कि जा रहा था। तो आज हम लोग का वहाँ पर हम लोग का लेबर वेलफेयर साहब हम लोग को फ़ोन किया और बोला कि हाथी मतलब कि 13 नंबर सेक्शन में हाथी है, पतिबड़ी 13 नंबर सेक्शन में। तो हम लोग उस हाथी को पीछा करते करते 3 हाथी था, 2 शाबक था, एक माँ था। हम लोग हाथी को मतलब कि तार घेरा फॉरेस्ट तरफ हम लोग ले जा रहा था। जैसे ये होप डिवीज़न मतलब कि लांगोझोड़ा बोल के एक एरिया है, उस एरिया में एक छोटा सा जंगल है बागान में। उस बागान में जैसा हाथी पहुंचा तो हम लोग देखा कि और हाथी का दल वहीं पर मतलब कि लांगोझोड़ा जंगल में है। तो वहाँ पर करीबन नहीं भी बोलने से हाथी 21 से लेकर 21-22 जैसे ही हाथी है। ये आपका नाम? ओम नारायण खेस।
এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে গরু পাচারের মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল পুলিশ। বিগত কয়েক বছর থেকেই বাংলাদেশে গরু পাচার ও বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠে আসছিল তওয়াব আলীর বিরুদ্ধে। ধৃতের বাড়ি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রামে। 2022 সালে ভারত বাংলাদেশ সীমান্তের মুড়িখাওয়া এলাকা দিয়ে রাতের অন্ধকারে গরু পাচার করার সময় বিএসএফ ও পাচারকারীদের মধ্যে গুলির সংঘর্ষ ঘটে। সেই সময় এক গরু পাচারকারী যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। এরপরই উঠে আসে তওয়াব আলী নামে অভিযুক্তের নাম। বহুদিন ধরেই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। অবশেষে গতকাল মিলে যায় সাফল্য। ধৃতের বিরুদ্ধে একাধিকবার বিএসএফ এর তরফ থেকে অভিযোগ করা হয়। প্রতিনিয়ত বাংলাদেশে গরু পাচারকারীর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত সে বলে জানা যায়। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালতের কাছে তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদাওয়া থানার পুলিশ। বকেয়া বেতনের দাবিতে ফের সোচ্চার মালবাজার পুরসভার অস্থায়ী কর্মীরা। ফের খবরের শিরোনামে মালবাজার পুরসভা। অস্থায়ী পুর শ্রমিক ও কর্মচারীদের বেতন বকেয়াকে কেন্দ্র করে সোচ্চার কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে পুরসভার শ্রমিক ও অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। সোমবার সকাল থেকে পুরসভার গেটের সামনে বেতনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন মালবাজার পুরসভার শ্রমিক ও অস্থায়ী কর্মীরা। 3 মাস ধরে বেতন অধরা পুরসভার অস্থায়ী কর্মীদের। অপরদিকে পুরসভার শ্রমিকদের বকেয়া রয়েছে 2 মাসের বেতন। সঠিক সময়ে বেতন না মেলায় পরিবার পরিজন নিয়ে সমস্যায় পুরসভার অস্থায়ী কর্মী ও শ্রমিকেরা। অস্থায়ী কর্মী ও শ্রমিকেরা প্রথমে পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর পুরসভায় গিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পুরসভার আধিকারিকদের সাথে বেতন প্রদানের দাবিতে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন। প্রসঙ্গত জানা গেছে, ই ক্যাটাগরি বিশিষ্ট মালবাজার পুরসভার অস্থায়ী কর্মী রয়েছেন 163 জন, অন্যদিকে শ্রমিকের সংখ্যা 178 জন। বেতন বকেয়া প্রসঙ্গে কর্মীদের মধ্যে লক্ষণ বসাক, দীপক নায়ক, মানস দেব প্রমুখ জানিয়েছেন, অস্থায়ী কর্মীদের 3 মাস এবং শ্রমিকদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। অবিলম্বে বকেয়া মেটানোর দাবি জানানো হয়েছে। বকেয়া বেতন প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কোনো মন্তব্য করতে চাননি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বকেয়া বেতন পরিশোধ করতে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। हम लोग को नहीं मिल रहा है, कितना दिन से हो गया, अभी 3 महीना हो गया, 3-4 महीना हो गया, अभी तक तनख्वाह नहीं दे रहा है। पहले रहा तो 1 महीना गेप करके मिल जाता था, अभी कुछ भी तनख्वाह उनका नहीं मिल रहा है। इसलिए आज में ऑप्शन कर दिया सबको। दुर्गा पूजा के टाइम बोनस मिला था आपको? मिला था। आपका नाम? हमारा नाम दीपक नायक। লেবাররা পয়সা পাচ্ছে না, পরিষেবা দিয়ে যাচ্ছে। এতদিন তো মোটামুটি আগে চেয়ারম্যান থাকতে, স্বপন সাহা থাকতে এদের কথা শুনতো, পয়সা করি ব্যবস্থা করে দিত। কিন্তু বর্তমানে এরা কার কাছে বলবে কিছুই বুঝতে পারতেছে না। হ্যাঁ, কাজ করে যাচ্ছে, এদের হাতে নাই পয়সা করি। বিগত দিনে এরকম হয়েছিল, কিন্তু আগের যে চেয়ারম্যান ছিল স্বপন সাহা, সেটা মানে কৃষক ব্যবস্থা করেছে, পয়সা করি ব্যবস্থা করেছে। লেবারদেরকে বোনাসের পয়সাটাও স্বপন সাহাই জোগাড় করে দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বোনাস সবাইকে দিয়েছে, 3 মাসের একদম বেতনও দিয়েছিল। কিন্তু তারপরের থেকে, পূজার পর থেকে আর কোনো পয়সা নাই। লেবাররা কাজ করে যাচ্ছে, কেউ কারো আমাদের লেবারদের কথা কিংবা আমাদের কথা কাকে বলবো কিছু বুঝে পাচ্ছি না। কত মাসের বকেয়া রয়েছে? আমাদের 3 মাস হয়ে গেল, 4 মাসে পড়লো। হ্যাঁ, লেবাররাও 3 মাসের পয়সা পাবে। আপনার নাম? আমার নাম মানস দেব। কেন আমাদেরকে এখানটা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, বেতন দিচ্ছে না, পয়সা করে দিচ্ছে না, কি করে কাজ করব আমরা? না খাইয়ে কাজ করব? কত মাস ধরে বেতন বকেয়া রয়েছে? 4 মাস ধরে বেতন বকেয়া আছে, এটা 4 মাসের পরিচয়।
3 মাসের বেতন আটকে দিয়েছি, পিএফের পয়সা দীর্ঘদিন ধরে জমা দেয় না এনারা। তাহলে আমরা কি করব? পিএফের পয়সাটার কাজ করেওয়ালাদের ভবিষ্যৎ হয়, তারাও এইটাও পয়সাটাও আটকায় রাখছে গরিবের। মনোফুলির মতন পিএফের পয়সা জমা দেয়। এখানে কি হয়েছে না হয়েছে, কত টাকার ঘোটালা হয়েছে, এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা গরিব লোক, প্রতিটা লোক একটা গরিব শ্রেণীর লোক, কাজ করেওয়ালা, কাজ করে খাইতে খায়, তাদের উপরে এই প্রেশারটা কেন আসলো? আজকে বেতন বন্ধ করে দিল, বেতন টাইমলি দিচ্ছে না, পার্মানেন্টের বেতন তো 1 মাসও আটকাচ্ছে না। হ্যাঁ, তাদের ফান্ডে তখন টাকা হয়ে যাচ্ছে। কতজন ক্যাজুয়াল স্টাফ আছেন আপনারা? এই ক্যাজুয়াল স্টাফ আছে এখন মনে হয়, আমি জানি না, খাতা দেখলে হবে। ছিলাম তো 40 জন, এখানে এখন বহুত ক্যাজুয়াল হয়ে গেছে, বহুত পার্মানেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা এই 18 বছর ধরে চাকরি করতেছি, কোনো পার্মানেন্ট কোনো নাম খাতায় নাই। যে কোনো মুহূর্তেই সেতু ভেঙে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এই দুর্ঘটনার আশঙ্কা বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় আশেপাশে 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বলে দাবি। অথচ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা একাধিকবার ভঙ্গুর এই সেতু পরিদর্শন করলেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। জানা গিয়েছে ধূপগুড়ি বগরিতলা থেকে কুরসামারি রাস্তায় দইখাওয়া নদীর ওপর এই দুর্বল সেতুটি অবস্থিত। বর্তমানে সেতুর দুই দিকের পিলারগুলোর অবস্থা শোচনীয়। ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলে সেতু দুলতে থাকে। গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ। সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজও পিছিয়ে পড়েছে 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 40 থেকে 50 হাজারের মতো বাসিন্দা বলে স্থানীয়দের বক্তব্য। তাদের অভিযোগ, সেতু দুর্বল থাকায় ভারী যান এইদিকে আসতে পারে না, ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দইখাওয়া সেতুর ওপারে নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয়। দ্রুত সেতু সংস্কারের দাবি করেছেন তারা। তবে খুব দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম জানিয়েছেন, প্রপোজাল নবান্নে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সেতুটি সংস্কার হবে। কি নাম আপনার? আমার নাম সবিন রায়। এটা কোন সেতুর উপর দাঁড়িয়ে আছেন? এটা দইখাওয়া ব্রিজ। আচ্ছা, তো কি অবস্থায় এই ব্রিজটা? তো খুব জঘন্য, মানে বিপজ্জনক অবস্থায় আছে এই ব্রিজ। কতদিন থেকে? এটা তো বহু দীর্ঘদিন থেকে আছে। কেন ঠিকঠাক করা হচ্ছে না? ঠিকঠাক করা হচ্ছে না, এই মনে করি না নির্বাচনের সময় প্রতিশ্রুতি পায়, নেতৃত্বগুলো দেয়, কিন্তু নির্বাচন হয়ে যায় আর মনে করো এই যে রাস্তার কাজ হয় না। হ্যাঁ, সমস্যার কথা কাকে কাকে জানিয়েছেন? সমস্যার মধ্যে আমাদের তো অঞ্চল নেতৃত্ব এবং মনে করেন আমাদের জেলা পরিষদ আছে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু জানানো হওয়ার পরেও তো কাজ হইতেছে। বছর দিয়ে সমস্যা আপনাদের। এই যে বিশেষত বলা যায় কৃষিকাজ মেন, তাই তো? হ্যাঁ, কৃষিকাজ। তো এই যে গাড়ি টাড়িগুলো আসে বিভিন্ন সবজি নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়? সেক্ষেত্রে অসুবিধা বলতে মানে ভয়ানক অসুবিধা। মনে করেন হালকা পাতলা মাল হলে মনে করেন কোনো মতো করে নেওয়া যায়, মানে একটু বেশি মনে করো 10 কুইন্টাল, মনে করেন 5 কুইন্টাল মাল হলে মনে করেন ওই মাল ওই আনলোড করে ক্লিয়ারিং করে তারপরে ব্রিজটা এক্সট্রা খরচ করে আমাদের খরচা হয়। বিশেষত এই যে সেতুর উপর দিয়ে বিভিন্ন যাত্রীবাহী যানবাহন চলাচল করে, হঠাৎ করে যদি ভেঙে যায় তাতে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে? সেক্ষেত্রে দুর্ঘটনা নাকি খালি এখন আমি এই ক্ষেত্রে কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। রাস্তা যখন সখন মনে করেন বড় বিপদ হতে পারে। কি নাম আপনার? প্রসেনজিৎ সরকার, টোটো চালক। হ্যাঁ, এই যে রাস্তার উপর যে দইখাওয়ার এই যে ব্রিজ, এটা বেহাল দশা, কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা? এদিকে তো যেরকম বড় বড় গাড়ি চলে, ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। এখন কি চান আপনারা? এখন কি চাবো, এখন মনে হয় এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে, এটা যাতে তাড়াতাড়ি ভালো হয়, এটাই না চাই। এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা, যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? নানান জায়গায় ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছে। এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন, কি মনে করেন? এখন যে ব্রিজের অবস্থা, এটা সারাই করলেও তো এটা হবে না, এখন একদম নতুন করে করতে লাগে। এটা প্রশাসন কি নজরদারি রাখছে না? কেমন করে বলবো, এটা কতদিন থেকে ভাঙা অবস্থা? এটা তো অনেক দিন থেকে। তবু আনুমানিক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি। আমার মোটামুটি 24। আচ্ছা, কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি, তাই তো? আচ্ছা, কতদিন ধরে আপনি টোটো চালান? আমি এটা প্রায় 7 বছর। একই অবস্থা দেখছেন? একই রকম।
স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে। কোনো পরিবর্তন হয়নি? না। সারাইও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেদিনও তো পড়েছিল, আহত হয়েছিল তাই তো, পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা, তাই তো? হ্যাঁ, মানে যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ, আর তখনই বড় ধরনের বিপদ ঘটে। কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে? এই রাস্তায় অনেক ১,৫০০ স্টুডেন্ট যাতায়াত করে, তাই তো? কি নাম ভাই তো? দীপান মল্লিক। কোন স্কুলে পড়াশোনা করে? মল্লিকপাড়া বিদ্যানিকেতন দ্বাদশ। বিষয় এ বিষয়ে তো দীর্ঘদিন থেকে অত্র এলাকার স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এলাকার কৃষক ভাই, ব্যবসায়ী সবাই এই ব্রিজটার উপরে বিপদের মধ্যে পড়ে আছে। যে পরিস্থিতি, জীর্ণ অবস্থায় ব্রিজটা যাতায়াত যানবাহন চলছে, মানে মুহূর্তের মধ্যে একটা ব্রিজটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার থেকে যে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন যাতে না হয় এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। আমরা চাই অতি সত্বর এই ব্রিজটার একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক, এটাই আমরা পূর্ণ দাবি রাখছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে উত্তম কুমার রায়, আমি এই অত্র এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার। ভলিবলের গ্রামে এখন মেয়েদের সাফল্য তাক লাগাচ্ছে গোটা বাংলা জুড়ে। ভাবছেন এ আবার কেমন গ্রামের নাম? অবাক হচ্ছেন নিশ্চয়ই। সীমান্তবর্তী হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এবং সেই দেওয়ানগঞ্জের একটি গ্রামের নাম এখন মুখে মুখে চর্চিত মেয়েদের ভলিবল গ্রাম হিসেবে। বিকেল হলেই প্রতিটি বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে পড়ে ভলিবল চর্চায়। বেশ অনুপ্রেরণা যোগায় এই গ্রামের গল্প। এক সময়কার নিরিবিলি শান্ত অন্ধকারাচ্ছন্ন এই গ্রাম এখন নতুন পরিচয় পেয়েছে। আগে যেখানে সন্ধে নামলে নিঝুম হয়ে পড়তো এলাকা, আজ সেখানে উঠেছে মেয়েদের চিৎকারের শব্দ, বলের আঘাতের শব্দ। মেয়েদের নামে তথা মহিলা ভলিবল গ্রাম নামেই এই গ্রাম পরিচিত। এই গ্রামের মেয়েরা ভলিবল খেলায় এতই পারদর্শী হয়ে উঠেছে যে রাজ্য স্তরে তাদের নাম উঠেছে। একের পর এক মেয়ে রাজ্য স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করে গ্রামের নাম উজ্জ্বল করছে। শুধু তাই নয়, ভলিবলের মাধ্যমে অনেকেই সরকারি চাকরিও পেয়েছে। নুন আনতে পান্তা ফুরোনো পরিবারের অবস্থা, তা সত্ত্বেও জীবন এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন গ্রামেরই এক প্রাইমারি স্কুলের শিক্ষক। স্যারের দেখানো পথ চলেই এখন অন্ধকার থেকে আলো খুঁজে পেয়েছে পুরো গ্রাম। ভলিবল খেলেই এখন প্রতিষ্ঠিত অনেক মেয়েরাই। আর এই অসাধারণ পরিবর্তনের পেছনে রয়েছেন যে শিক্ষক, তার নাম তাপস রায়। তিনি একটি ফাঁকা জায়গাকে বাঁশের জালি দিয়ে ঘিরে ফেলেছেন এবং সেখানেই মেয়েদের ভলিবল প্রশিক্ষণ দিচ্ছেন। তার বিশ্বাস, মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে দেশ এগোতে পারবে না। এই গ্রামের মেয়েরা বিভিন্ন পরিবার থেকে এসেছে। কেউ পরিযায়ী শ্রমিকের মেয়ে, কেউ আবার কৃষকের মেয়ে। সকলেরই একটাই স্বপ্ন, ভলিবল খেলে রাজ্যের নাম করা। পড়াশোনার পাশাপাশি তারা বিকেল হলেই ভিড় করে এই মাঠে। হলদিবাড়ির এই গ্রামের গল্প আমাদের সকলকে যে অনুপ্রাণিত করবে তা বলাই বাহুল্য। এই গ্রামের মেয়েদের লড়াই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মেয়েরা এখনো অর্ধেক আকাশ নয়, পুরো আকাশই দখল করে ফেলেছে। তাই স্বপ্ন দেখতে হয় এবং তা পূরণ করার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। তাহলেই সফলতা এসে ধরা দেবে দোরগোড়ায়। ভলিবল ছোট থেকে মানে আমাদের স্যার, তারপর স্যার ভলিবল আমাদের বাড়ির পাশে ভলিবল প্র্যাকটিস করে। তো আমার বাবাও বলে যে যা তো মানে ভলিবল প্র্যাকটিস কর। কি হতে চাও? বড় মানে বড় প্লেয়ার হতে চাই। হ্যাঁ। এই গ্রামের সমস্ত মেয়েরাই কি খেলে ভলিবল? হ্যাঁ খেলে, অনেকেই খেলে। সবাই খেলে? হ্যাঁ, কেউ কেউ খেলে না। কেউ কেউ খেলে না। স্কুলে শেখায় ভলিবল? স্কুলে ভলিবল প্র্যাকটিস হয় না, স্কুলে অ্যাথলেটিক্স প্র্যাকটিস হয়। গ্রামে কে শেখায়? গ্রামে আমাদের তাপস স্যার প্র্যাকটিস করে। উনি মাস্টার? উনি হ্যাঁ কোচ। উনি কোচ, তার সঙ্গে সঙ্গে স্কুলের হচ্ছে টিচার, প্রাইমারি স্কুলের। বড় খেলোয়াড় হতে চায়? হ্যাঁ।
তুমি চ্যাম্পিয়ন হয়েছো নাকি? হ্যাঁ, আমি হচ্ছে বাংলা দলে চান্স পেয়েছি, আমি আর দুজন মেয়ে। বাংলা দলে চান্স পেয়েছো তুমি? হ্যাঁ। এই গ্রাম থেকে? হ্যাঁ। একই গ্রাম থেকে তিনজন? একই গ্রাম থেকে তিনজন। কি বাংলা দলে জাতীয় স্তরে? হ্যাঁ, বাংলা দলে চান্স পেয়েছি। তনুশ্রী রায়। জলপাইগুড়িতে মাঠ পরিদর্শনে সিএবির অবজারভার মাঠের পরিকাঠামো দেখে খুশি প্রকাশ করলেন। আগামীকাল আন্ডার ডিস্ট্রিক্ট ওমেন ইন্টার ডিস্ট্রিক্ট জেলা ক্রিকেট সংস্থা পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে জেওয়াইএমএ ক্লাব মাঠে, আর তারই জন্য আজকে জেওয়াইএমএ ক্লাব মাঠ পরিদর্শন করেন সিএবির অবজারভার। সাথে ছিল জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল। আগামীকালের প্রস্তুতি সম্বন্ধে খুঁটিয়ে দেখেন, পাশাপাশি মাঠের পরিকাঠামো দেখে খুবই খুশি প্রকাশ করেছেন সিএবির অবজারভার। এখানে আন্ডার 18 ওমেন্স ওয়ানডে ইন্টার ডিস্ট্রিক্ট সিএবির আগামীকাল থেকে শুরু হচ্ছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা অর্গানাইজ করছে আর কি এই ভেন্যুটা। আমার সারা বাংলায় ম্যাচ করার সৌভাগ্য হয়েছে সিএবির অ্যাজ অবজারভার। আমার বলতে নেই, প্রথমবার আমি জলপাইগুড়ি এসে আমি অভিভূত। মানে ঘণ্টাখানেক আগে আমি পৌঁছেছি। এদের রিসেপশান এবং গ্রাউন্ড, মাঠের পরিবেশ, ইভেন উইকেট হয়তো নতুন ওনাদের কাছে শুনলাম, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে উইকেটটা বেশ ভালোই। এবং মাঠের পরিবেশ তো কোনো তুলনায় হয় না, মানুষজনেরও ভীষণ ভালো। পার্থদা আছে, ভোলাদা আছে, এরা আমাদের খুব কাছের এবং খুব ভালো পরিবেশ, ভালো। পিচটা দেখে কি মনে হলো? পিচ দেখো, যতক্ষণ না কাল প্রথম বল গড়াচ্ছে ততক্ষণ অবধি তো কিছু বলা যায় না, তবু ওপর থেকে যা বোঝা যাচ্ছে উইকেটটা ভালোই হবে। স্যার নাম আর একটু পরিচয়। আমার নাম হচ্ছে অতনু ঘোষ, অবজারভার সিএবি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কমলার আকৃতি বড় হলেও স্বাদের দিক থেকে মন ভরছে না জলপাইগুড়ির কমলা প্রিয় মানুষদের। নাগপুরের কমলা খেয়েই স্বাদ মেটাচ্ছেন তারা। শীত পড়লেও এখনো পর্যন্ত দার্জিলিং এ সুস্বাদু কমলা বাজারে ঢোকেনি, ফলে নাগপুর কিংবা ভুটানের কমলা খেয়ে স্বাদ মেটাচ্ছেন জলপাইগুড়ির বাসিন্দারা। তবে এখনো পর্যন্ত সেই সমস্ত দার্জিলিং এর কমলা আসতে কিছুটা দেরি হবে বলে বিক্রেতারা বলেন। নাগপুর বা অন্যান্য জায়গার কমলা বাজারে আসলেও তার কিছুটা হলেও ঘাটতি রয়েছে স্বাদের দিক থেকে। শীত শুরু হলেও জলপাইগুড়ির বাজারে এখনো পর্যন্ত তেমন ভাবে আসেনি দার্জিলিং এর কমলা। বাজারে রয়েছে পাহাড়ের কমলা, যার মধ্যে ভুটান ও নাগপুরের কমলাই বেশি, তাই দামটাও একটু কম। দাম কম হলেও স্বাদ নেই তেমন। এক একটি কমলা বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। চেহারা বা সাইজ অনেকটা বড় হলেও খেতে তেমন ভাবে স্বাদ পাওয়া যাচ্ছে না বলছেন বিক্রেতারা। নিলেন কি কমলা নিলেন? কমলা লেবু নিলাম। কেমন দাম নিচ্ছে? দাম 10 পিসে 100 টাকা। 100 টাকা। আকৃতি কেমন? হ্যাঁ, বড় চেহারা কেমন? না ভালো। বড় আকৃতির। হ্যাঁ। খেতে কেমন এখন? এখন তো কমলা শীতের টাইম কমলা লেবু ভালোই লাগবে খেতে। আচ্ছা, দামটা কি কম দেখছেন? কম তো দেখছি না এখন। দামটা কি এখন এবার কম মনে হচ্ছে কমলার? কম বলতে এখন ওই সাইজ হিসাবে দাম কমই, 10 টাকা পিস। দার্জিলিংয়ের কমলা কবে আসার আছে? দার্জিলিং ঢুকবে, এর মধ্যে এখন কিসের কমলা বিক্রি করছেন আপনারা? নাগপুরের, ভুটানের রাস্তাতে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। শিল্প উদ্যোক্তাদের পরিষেবা প্রদানের লক্ষ্যে জলপাইগুড়িতে শুরু হলো এমএসএমই ক্যাম্প। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। বকেয়া বেতনের দাবিতে সোচ্চার হলেন মালবাজার পুরসভার অস্থায়ী কর্মীরা। 3 মাস ধরে বেতন অধরা পুরসভার অস্থায়ী কর্মচারীদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.